আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটি সংরক্ষণ। তো বায়োডাইভার্সিটিকে বাংলায় বলা হয় জীববৈচিত্র্য। খুব সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এই যে পৃথিবীতে যত ধরনের জীব আছে, এদের যে বিভিন্ন ধরনের জীব দেখা যায়, উদ্ভিদ, প্রাণী, এই বিভিন্ন প্রজাতির জীবের সামগ্রিক সংখ্যা প্রাচুর্য এবং ভিন্নতাই হলো জীববৈচিত্র্য। অর্থাৎ আমাদের চারপাশে যত ধরনের উদ্ভিদ, প্রাণী যা কিছু আছে, এই সমস্ত জীবের যে বৈচিত্র্যতা আছে এটাকেই বলা হয় জীববৈচিত্র্য। আর কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অর্থ হচ্ছে জীববৈচিত্র্যকে কিভাবে সংরক্ষণ করা যাবে। আমরা জানি যে জীববৈচিত্র্য এখন হুমকির মুখে, অনেকেই বিলুপ্তি পথে, কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে। এখন এই জীববৈচিত্র্যকে কিভাবে আমরা রেখে যাব আগামী দিনের জন্য, সেগুলো নিয়ে এই সিলেবাসে আলোচনা করা হবে। এটি হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির সংজ্ঞা যেটা, ভূপ্রকৃতি, জলবায়ু এবং ভৌগোলিক অবস্থার বিভিন্নতার প্রেক্ষিতে ভূপৃষ্ঠে জীবের বিকাশ ও গঠনের বিভিন্নতা সৃষ্টি হয়। জীবের বৃদ্ধি, বিকাশ ও বেঁচে থাকার বিভিন্নতার কারণে জীবকুলে বৈচিত্র্য দেখা যায়, তাকে বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। অর্থাৎ যে কোনো কারণেই হোক, সেটা জলবায়ুগত কারণে, ভৌগোলিক অবস্থার কারণে বা ভূপ্রকৃতিগত কারণে বিভিন্ন জীবের গঠন পার্থক্য দেখা যায়, বিস্তারেও পার্থক্য দেখা যায়, এবং এই যে বিভিন্নতা হয় এটাকেই বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী হলো জীববৈচিত্র্য বলতে ভূ উপরিস্থ, সামুদ্রিক, অন্যান্য জলাভূমি ও যে কোনো ইকোসিস্টেমে অবস্থিত জীবসমূহের বিরাজমান বৈচিত্র্যকে বোঝায়। একটি প্রজাতির অন্তবৈচিত্র্য, একাধিক প্রজাতির আন্তঃবৈচিত্র্য এবং ইকোসিস্টেমের বৈচিত্র্য সবই জীববৈচিত্র্যের অংশ। এছাড়াও আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে জীববৈচিত্র্যের। তো যেমন আমরা জানি জীব বলতে কি, জীব বলতে অণুজীব, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী, এদেরকে বোঝায়। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব আছে এবং এরা একটি অপরটির থেকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের সহজে আলাদা করা যায় একটি থেকে আরেকটিকে। যেরকম একটি প্রজাতির সব ব্যক্তি তো দেখতে একই রকম না। যেমন ধরো মানুষ, সব মানুষ তার দেখতে একই রকম না, যদিও তারা সবাই হোমোসেপিয়েন্স। তো এরকম সামগ্রিক গঠনে দেখা যায় একই রকম হলেও সূক্ষ্মতর বৈশিষ্ট্যে এরা কিছু কিছু পার্থক্য থাকে, এবং এই পার্থক্যটা অনেকটাই হয় জিনগত পার্থক্যের কারণে। যেমন জিনগত পার্থক্যের কারণে দেখা যায় যে সবাই একই মানুষ, হোমোসেপিয়েন্স, একই প্রজাতির অন্তর্ভুক্ত, তারপরেও কিন্তু প্রতিটি ব্যক্তি পৃথকযোগ্য, ভিন্ন। এছাড়াও পরিবেশ তথা ইকোসিস্টেমে দেখা যায় বিভিন্ন ধরনের প্রজাতি থাকে। একটা ইকোসিস্টেম থেকে আরেকটি ইকোসিস্টেমে গঠনগত পার্থক্য থাকে, এবং তখন তাদের মধ্যে দেখা যায় যে সেই ইকোসিস্টেমের যে জীবগুলি, তাদের মধ্যেও পার্থক্য থাকবে। যেমন একটি জলজ ইকোসিস্টেম, ধরো পুকুরের ইকোসিস্টেম, সেই পুকুরের জলজ ইকোসিস্টেমে যে ধরনের জীব বাস করবে, একটি স্থলজ ইকোসিস্টেমে কিন্তু ওই ধরনের জীব থাকবে না। যেমন পুকুরের ইকোসিস্টেম আমরা দেখি যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থাকবে, মাছ, পোকামাকড়, এগুলো থাকবে। কিন্তু আবার স্থল ইকোসিস্টেমে আবার অন্য ধরনের উদ্ভিদ থাকবে, ভিন্ন ধরনের প্রাণী থাকবে। যেমন আমাদের সুন্দরবনের ইকোসিস্টেমে যে ধরনের উদ্ভিদ এবং প্রাণী থাকবে, আবার মধুপুর বন, যেটি আমাদের যে ঢাকার অদূরে টাঙ্গাইল এবং এখানে যেটি, সেই মধুপুর বনে অন্য ধরনের জীব বাস করবে। সুন্দরবন ইকোসিস্টেমে যে ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকবে, মধুপুর বনে আলাদা ধরনের উদ্ভিদ এবং প্রাণী থাকবে। তাতে আমরা দেখতে পেলাম যে জীববৈচিত্র্যের সাথে জিন, প্রজাতি এবং ইকোসিস্টেম খুব নিবিড়ভাবে জড়িত। তা আসলে এক অর্থে দেখা যায় যে এই তিন ধরনের বৈচিত্র্যই মিলিতভাবে সৃষ্টি করেছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবং বায়োডাইভার্সিটি বর্তমানে বেশ আলোচিত একটি বিষয়। বায়োডাইভার্সিটি সাম্প্রতিক বিশ্বে আলোচিত একটি বিষয়।
বায়োডাইভার্সিটির আরও কিছু সংজ্ঞা আছে, যেমন 1992 সালে এ কোঠারি তার মতে আদিকোষী বা প্রোক্যারিওটিক, প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক, বন্যজীব, আণুবীক্ষণিক জীব, চাষাবাদের উপযোগী উদ্ভিদ, গৃহপালিত জন্তু, এমনকি বংশগতীয় যে কোনো ধরনের রেণু, বীজ কিংবা জার্মপ্লাজম সহ পৃথিবীতে বসবাসকারী জীবজ সত্তার সামগ্রিক অবস্থায় জীববৈচিত্র্যের অন্তর্গত। অর্থাৎ পৃথিবীতে বিরাজমান জীবসমূহের সামগ্রিক সংখ্যা, প্রাচুর্য ও বিভিন্নতাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। অন্যভাবে বলা যায় যে পৃথিবীতে যেই উদ্ভিদ এবং প্রাণী আছে এদের সংখ্যাগত প্রাচুর্য এবং বিভিন্নতা, এগুলো নিয়ে জীববৈচিত্র্য গঠিত। এবং যত রকমের জীব আছে পৃথিবীতে এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, উপাদানগত পার্থক্য এবং এদের কাজেরও পার্থক্য আছে। এই পার্থক্যের জন্যই জীবের মধ্যে নানা বৈচিত্র্য দেখা যায় এবং জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পুষ্টিসহ অন্যান্য বিষয়ে পরস্পরের মধ্যে সহযোগিতার দ্বারাই জীববৈচিত্র্যের প্রাচুর্য রক্ষা হয়। যেমন এখানে ছবিতে এরা সবাই উদ্ভিদ। এটি ইওলোথ্রিক্স, একটি শৈবাল; রিক্সিয়া ব্রায়োফাইটা, এটি একটি টেরিডোফাইট ফার্ন উদ্ভিদ; এটি সাইকাস জিমনোস্পার্ম। সবাই এরা উদ্ভিদ, কিন্তু আলাদা প্রজাতি। যেমন এটি আলাদা প্রজাতির, এরা আলাদা প্রজাতির। তো এরা সবাই, এই যে বৈচিত্র্যতা, উদ্ভিদেরও যে বৈচিত্র্যতা আছে, একইভাবে প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়। বিভিন্ন ধরনের প্রাণীর বিচিত্রতা দেখা যায়। এই জিনিসগুলো মিলেই হচ্ছে জীব বৈচিত্র্য। তা আমরা যদি খুব সংক্ষেপে একটু দেখি জীববৈচিত্র্য কী ধরনের হয়ে থাকে। জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস করতে গেলে যেগুলি প্রথমেই লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে এর বংশগতীয় বিষয়, প্রজাতিগত বিষয় এবং পরিবেশগত বিষয়। প্রধানত এই তিনটি বিষয় লক্ষ্য রাখতে হয়। বংশগতীয় বা জেনেটিক বৈচিত্র্যের কারণে দেখা যায় যে অন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য সৃষ্টি হয়। আর আমরা জানি যে জিনের প্রকাশ আবার বহুলাংশে কিন্তু পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ধরনের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের জীব থাকে বা জীবগোষ্ঠী থাকে। সামুদ্রিক ইকোসিস্টেমে এক ধরনের জীব থাকবে, বনের ইকোসিস্টেমে, বনাঞ্চলের ইকোসিস্টেমে আলাদা ধরনের জীব থাকবে। তাহলে দেখলাম যে জীববৈচিত্র্য সৃষ্টির, ধারণ এবং পালনে পার্থক্যের কারণে তারা ভিন্ন ভিন্ন ইকোসিস্টেমের অন্তর্গত। আবার দেখা যায় যে মানুষ নিজের প্রয়োজনে তাদের নিজের উদ্ভাবিত উন্নত প্রযুক্তি প্রয়োগ করে হাইব্রিডাইজেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীবের নতুন প্রকরণ তৈরি করে যাচ্ছে। তো এই অবস্থায় এই সমস্ত কিছুই জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে জীবজগতের মধ্যকার জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেমগত সংখ্যার প্রাচুর্য এবং বিভিন্নতার সমগ্রতা বা সমষ্টিকে বলা হয় জীববৈচিত্র্য। তা আমরা একটু দেখি, এখানে একটি মটরশুঁটি গাছের ছবি। মটরশুঁটি গাছের একই প্রজাতির কিন্তু বিভিন্ন ধরনের ছবি আছে। তো প্রধান যে তিনটি বৈচিত্র্য দেখা যায় জীববৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে, একটি হচ্ছে, তার মধ্যে একটি হলো প্রজাতিগত বৈচিত্র্য। তো প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত বোঝায় পৃথিবীতে যে জীবগুলো আছে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, অণুজীব, এদের মোট প্রজাতির সংখ্যাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলে। কোনো নির্দিষ্ট পরিবেশে মাত্র কয়েকটি প্রজাতি যেমন থাকতে পারে, তেমনি আবার দেখা যায় অনেক প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবও থাকতে পারে। এরা নিজেরা কিংবা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাতে পারে। এছাড়াও এরা পরিবেশের অজৈব উপাদানের সাথেও ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। তো প্রজাতিগত বৈচিত্র্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আরেকটি হচ্ছে বা ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি, আরেকটা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একই প্রজাতির অন্তর্ভুক্ত উদ্ভিদ, তারপরও তার মধ্যে বিভিন্ন উপপ্রজাতি, সাবস্পিসিস বা ভ্যারাইটি বা রেস বা স্ট্রেন, এই শ্রেণীবিন্যাসগত উপধারার পর্যায়ে কিছু কিছু পার্থক্য দেখা যায়। যেমন এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মটরশুঁটি, এই মটরশুঁটি প্রজাতির বিভিন্ন ভ্যারাইটিতে ফুলের রং কখনো লাল হতে পারে, কখনো সাদা,
তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। উচ্চতাও পার্থক্য হতে পারে, লম্বা বা খাটো হতে পারে। বীজের রঙেও পার্থক্য হতে পারে, হলুদ বা সবুজ। তারপরে বীজ এখানে কুঞ্চিত হতে পারে বা মসৃণ হতে পারে। অর্থাৎ এরা সবাই একই প্রজাতির, কিন্তু তারপরে এদের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায়। তো এটাকে বলা হয় অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতির পার্থক্য। এরপরে আরেকটি আছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি হলো যে একই জেনাসের অন্তর্গত দুই বা ততোধিক প্রজাতির মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। যেমন ধানের জেনাস হচ্ছে অরাইজা। তো অরাইজার অনেকগুলি প্রজাতির মধ্যে বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখা যায়, কারণ এদের বৈশিষ্ট্যগুলো আলাদা, এবং এই আলাদা বৈশিষ্ট্যের কারণে এরা এক প্রজাতি অন্য প্রজাতি থেকে আলাদা। পৃথিবীতে যত রকমের প্রজাতিগুলি আছে এ অনুযায়ী প্রায় 10 থেকে 15 মিলিয়ন প্রজাতি আছে, যদিও এখন পর্যন্ত মাত্র 1.5 মিলিয়ন প্রজাতির বর্ণনা এবং নামকরণ করা হয়েছে। এবং ট্যাক্সোনমি তথা শ্রেণীবিন্যাসের মূল একক হলো প্রজাতি। আমরা জানি প্রজাতিকে বলা হয় শ্রেণীবিন্যাসের মূল একক। তো এই জন্য এই বৈচিত্র্যকে ট্যাক্সোনমিক ডাইভার্সিটিও বলা হয়। এই ছবিতে এগুলো ধানের, এটি অরাইজা স্যাটিভা, এগুলো ধানের বিভিন্ন প্রজাতি আছে, যদিও তাদের জেনাস একই অরাইজা, কিন্তু প্রজাতি আলাদা। তো এটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এরপরে হচ্ছে পরিবেশগত বৈচিত্র্য। পরিবেশগত বৈচিত্র্য যেমন এই ছবিটা যদি লক্ষ্য করো, এখানে উদ্ভিদেরা, এখানে এটি একটি স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, এটি মরুভূমির উদ্ভিদ ক্যাকটাস, এটি ম্যানগ্রোভ ফরেস্টের উদ্ভিদ, এটি হ্যালোফাইট লবণাক্ত মাটির উদ্ভিদ। তো এই যে পরিবেশগত বিভিন্নতার কারণেও এরকম উদ্ভিদে বা জীবে বৈচিত্র্য দেখা যায়, এক একজন এক এক পরিবেশে জন্মায়। এই কারণে যে বৈচিত্র্যটার সৃষ্টি হয় সেটাকে বলা হয় পরিবেশগত বৈচিত্র্য। জীবন্ত জীব সম্প্রদায় এবং আচরণ নির্ভর করে একটি এলাকার অজৈব সম্পদ এবং পরিবেশের অবস্থানের উপর। বিভিন্ন প্রজাতির জীব একই স্থানে নিজেদের মধ্যে আবার পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে একটি নিবিড় এবং জটিল সম্পর্ক গড়ে তোলে। একটি পরিবেশের ভৌত উপাদান, রাসায়নিক উপাদান এবং জৈবিক উপাদানগুলোর মধ্যে কোনো প্রকারের যদি পরিবর্তন ঘটে তখন সেখানকার পরিবেশের ভারসাম্য ঘটে। এই পরিবর্তনগুলি খুবই ভারসাম্যের ব্যাঘাত ঘটে এবং এই পরিবর্তনগুলি খুবই ধীর এবং ধারাবাহিক। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দেখা যায় সেখানে যে জীবগুলো আছে, বসবাসরত জীব, এদের মধ্যেও পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যের সৃষ্টি হয় এবং একেই বলা হয় পরিবেশগত বৈচিত্র্য। যেমন একটি ছোট পুকুরের যে ধরনের উদ্ভিদ এবং প্রাণীগুলি থাকে তাদের সাথে নদীতে যে উদ্ভিদ এবং প্রাণীগুলো থাকবে তাদের পার্থক্য থাকে, কারণ নদীর পরিবেশ আর পুকুরের পরিবেশ আলাদা। একইভাবে সাগরের পরিবেশ আলাদা এদের থেকে। এরপরে বন, তৃণভূমি, হ্রদ, নদী, জলাভূমি প্রভৃতি পরিবেশে যে জীবসত্তা গড়ে ওঠে তা তাদের নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন একটি জীব সম্প্রদায়। বিভিন্ন ধরনের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের ভেজিটেশন দেখা যায়। বনের ইকোসিস্টেম, সাগরের ইকোসিস্টেম, চারণভূমির ইকোসিস্টেম, বদ্ধপানির ইকোসিস্টেম, তারপর স্রোতস্বিনীর ইকোসিস্টেম আলাদা হয়। সুন্দরবনের ইকোসিস্টেম, এখানে ছবিতে দেখো সুন্দরবনের ইকোসিস্টেম। এখানে পরিবেশগত পার্থক্যের কারণে এই যে এই উদ্ভিদগুলিও অন্য উদ্ভিদের চাইতে আলাদা এবং এখানে কিছু প্রাণীও বাস করে। এখানে মূল পার্থক্যটাই হচ্ছে পরিবেশগত বিভিন্নতার কারণে এই বিচিত্রদের মধ্যে ডাইভার্সিটি সৃষ্টি হয়েছে, পরিবেশগত পার্থক্যের কারণেই। আবার অন্য কোনো বন যদি আমরা দেখি, মধুপুর বন, যেমন এখানে সুন্দরবনের প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, তারপরে গোলপাতা, এগুলো প্রধান উদ্ভিদ সুন্দরী। এছাড়াও এখানে হরিণ, বাঘ, বানর এগুলো বাস করে। আবার মধুপুর বন যদি দেখি সেখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে শাল উদ্ভিদ, শাল উদ্ভিদের এবং আরও কিছু প্রাণী থাকে সেখানে। তো এখন এই পরিবেশের পার্থক্যের কারণেই, কারণ সুন্দরবনের প্রকৃতি, মাটি, জলবায়ু এবং মধুপুর বনের মাটি, জলবায়ু আলাদা। তো এই যে পরিবেশের পার্থক্যের কারণেই যে বৈচিত্র্য সৃষ্টি হয় তাকে বলা হয় পরিবেশীয় বৈচিত্র্য।
এরপরে আছে জেনেটিক ডাইভার্সিটি বা বংশগতীয় বৈচিত্র্য। কোন একটি প্রজাতির মধ্যে প্রায় দেখা যায় যে কিছু ধরনের একই প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায়, বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। যেমন একই প্রজাতি কিন্তু এর গড়ন, আকার, মান এগুলি তার উৎপাদিত উপকরণ, কীটপতঙ্গের ক্ষতিকর প্রভাব, রোগ প্রতিরোধ, প্রতিকূলতা সহ্য করার যে ক্ষমতা, এটাও আলাদা হয়ে থাকে। এই পার্থক্যগুলি তৈরি হয় তাদের জিনের কিছু বৈচিত্র্যের কারণে, জিন সংগঠনের সময় সামান্য বৈচিত্র্যের কারণে। এদেরকে বলা হয় বংশগতীয় বা জিন বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। অর্থাৎ জিনের পার্থক্যের কারণে বা জিনের পৃথক থাকার কারণে যে বৈশিষ্ট্যগুলি সৃষ্টি হয়, যে ডাইভার্সিটির সৃষ্টি হয়, তাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি বা বংশগতীয় বৈচিত্র্য ক্রোমোজোমের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি ক্রোমোজোমের মধ্যে জিন থাকে এবং জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। এই জিনের মাধ্যমেই জিনের বংশগতির বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে সঞ্চারিত হয়। আর প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। তো বিভিন্ন কারণে এই জিনের গঠন এবং বিন্যাসের পরিবর্তন হয়ে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টির সূচনা হতে পারে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবের যে বৈচিত্র্য ঘটে তাকে বলা হয় বংশগতীয় বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। এবং এই জেনেটিক ডাইভার্সিটি বংশগতীয় বৈচিত্র্যগুলি খুব সহজেই শনাক্ত করা যায় এবং এই পার্থক্যের কারণে এরা স্বতন্ত্র প্রজাতি হিসাবে স্বীকৃতি লাভ করে। দুইটি প্রজাতির মধ্যে জিনগত পার্থক্য অবশ্যই থাকবে, কারণ এই কারণে বৈশিষ্ট্যগত পার্থক্যের সৃষ্টি হয়। কোনো প্রজাতির এই বিপুল সংখ্যক বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য জীব সংগঠনের জন্য বৈচিত্র্য হিসেবে চিহ্নিত করা যায়। এবং বর্তমানকালে জিন প্রকৌশল পদ্ধতির সাহায্যে কৃত্রিমভাবে কোনো প্রজাতির জিন পুলের বিভিন্ন স্তরে পরিবর্তন ঘটানোর ফলে একই প্রজাতির নতুন ভ্যারাইটি ও রেস উদ্ভাবন করা সম্ভব হচ্ছে। উন্নত দেশসমূহের গবেষণাগারে বা বোটানিক্যাল গার্ডেনে জিন প্রকৌশলের সাহায্যে কৃত্রিমভাবে জিন মিউটেশনের মাধ্যমে উন্নত এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত নতুন ভ্যারাইটি উৎপাদন করা হচ্ছে। যেমন এখানে ছবিতে এটি হলো ধানের বিভিন্ন ভ্যারাইটি। জেনেটিক বৈচিত্র্যের কারণে, জেনেটিক বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে এদের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি সৃষ্টি হয়েছে। আবার এখানে আম, একই কারণে অর্থাৎ বংশগতীয় বৈশিষ্ট্যের পার্থক্যের কারণেই এদের মধ্যে বিভিন্ন ডাইভার্সিটি সৃষ্টি হয়। তো এভাবে জেনেটিক কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় তাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। এরপরে এখন এই বায়োডাইভার্সিটি কিভাবে বিলুপ্তি হয়ে যাচ্ছে বা বায়োডাইভার্সিটির বিলুপ্তির কারণগুলি এখন আমরা দেখব। আমরা জানি বর্তমানে জীব সম্প্রদায় বেশ হুমকির সম্মুখীন। তো বিভিন্ন কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হতে চলেছে। তবে এখন বিলুপ্তির হার খুব দ্রুত। বিলুপ্তির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রায় 138 মিলিয়ন বছর আগে সর্বশেষ যে গণবিলুপ্তি হয়েছিল এরপর খুব দ্রুত জীববৈচিত্র্য বৃদ্ধি পায় এবং পৃথিবী জীববৈচিত্র্যে ভরে যায়। কিন্তু ধীরে ধীরে আবার জীববৈচিত্র্য ধ্বংস শুরু হয়েছে এবং এই ধ্বংস এবং বিলুপ্তির হার ক্রমেই বেড়ে যাচ্ছে। এবং এর পিছনে কিছু ইকোলজিক্যাল কারণও আছে, মানুষেরও কারণ আছে। তো প্রধানত আমরা এই জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলোকে প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইকোলজিক্যাল কারণ, আর একটি হলো মানুষ কর্তৃক সৃষ্ট কারণ। প্রথমে ইকোলজিক্যাল কারণ। ইকোলজিক্যাল কারণ হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে হয়, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়া যেটি হয় সেটিকে বলা হয় ইকোলজিক্যাল কারণ। প্রথমে আছে পপুলেশনের প্রাচুর্য এবং ভৌগোলিক বিস্তৃতি। পপুলেশন জিনিসটা হলো যে একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী। অর্থাৎ যেমন সুন্দরবনের সবগুলি সুন্দরী উদ্ভিদ হচ্ছে একটি পপুলেশনের অন্তর্গত। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান, একই সময় বসবাসকারী এবং একই প্রজাতির জীব, তাকে আমরা বলবো পপুলেশন। তো ভৌগোলিকভাবে যে প্রজাতি যত বিস্তৃত এলাকায় থাকে
তো তার পপুলেশনও বেশি থাকবে। বড় এলাকা হলে ওই প্রজাতিও বেশি বৃদ্ধি পাবে, বিস্তৃতি বেশি হবে। আর যদি বিস্তৃতি কম হয় তাহলে পপুলেশনও কম থাকে। যে প্রজাতি বিস্তৃতি এবং পপুলেশন কম সেই প্রজাতি সহজেই বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন ট্রপিক্যাল প্রজাতিগুলি, এদের বিস্তৃতি কম, তাই পপুলেশনও কম। এই কারণে ট্রপিক্যাল প্রজাতিগুলির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং এই বিস্তৃতি নির্ভর করে হচ্ছে সে পরিবেশে খাপ খাওয়াতে পারছে কিনা, পরিবেশে টিকে থাকতে পারছে কিনা। যদি টিকে থাকতে না পারে তাহলে বিলুপ্ত হয়ে যাবে। এরপরে গুচ্ছ বন্টন। গুচ্ছ বন্টন হলো বিস্তৃত পপুলেশনের চেয়ে স্থানে স্থানে গুচ্ছাকারে অবস্থিত বিচ্ছিন্ন এবং ছোট পপুলেশনগুলির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। ফ্রিকোয়েন্সি কম হলে প্রজাতির বিলুপ্তির হারও বেশি হয়। দেহের আকার এবং খাদ্য শৃঙ্খলে অবস্থান। দেহের আকার যত বড় হবে তার টিকে থাকার সম্ভাবনা তত কম হবে। যেমন প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পারি। খাদ্য শৃঙ্খল আমরা জানি, খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার বিলুপ্তির সম্ভাবনা তত বেশি। আমরা সুন্দরবনে বাঘের কথা চিন্তা করতে পারি, কারণ খাদ্য শৃঙ্খলের নিচের অবস্থানে কোনো ক্ষতি বা বিলুপ্তি উপরে অবস্থানরত স্তরের জীবদের ক্ষতিগ্রস্ত করে। কারণ এই খাদ্য শৃঙ্খলের নিচের যে আছে উদ্ভিদ বা প্রাণী, এরা যদি বিলুপ্ত হয়ে যায়, যেরকম সুন্দরবনে বা যে কোনো বনের যদি উদ্ভিদের পরিমাণ কমে যায়, তখন তাদের উপর নির্ভরশীল সে জীবগুলো আছে তারা খাদ্য সংকটে পড়বে, তাদেরও বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং যে উদ্ভিদের জীবের আকার যত বড় তার খাদ্যের চাহিদাও তত বেশি এবং তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও বেশি। পরিবেশীয় নিয়ামকের উঠানামা। বাসস্থানের বিভিন্ন পরিবেশের নিয়ামক যেমন খাদ্য সরবরাহ, আবহাওয়া, এগুলি যদি উঠানামা করে বা অস্থিরতা থাকে তাহলে ছোট ছোট পপুলেশনগুলি হুমকির সম্মুখীন হয়। এ অবস্থায় সাধারণ প্রজাতির কোনো ক্ষতি না হলেও দুর্লভ প্রজাতিগুলি, এদের বিচ্ছিন্ন বাসস্থান নষ্ট হয়ে যায় আর প্রজাতিগুলি বিলুপ্ত হয়ে যায়। এছাড়াও ক্ষুদ্র পপুলেশন বিভিন্ন কারণে খুব সহজে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশীয় চাপ। ক্ষুদ্র পপুলেশনে হেটেরোজাইগোসিটিতে বাধা সৃষ্টি হয় আর ছোট পপুলেশনে বংশগতীয় ব্যর্থতা দেখা দেয়। এদের ইনব্রিডিংয়ের ফলে জেনেটিক ভ্যারিয়েবিলিটি হ্রাস পায়, বংশধারা বর্ধিত হারে হোমোজাইগাস হয়ে পড়ে। এর ফলে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কমে যায় এবং বিবর্তনীয় চাপে বেঁচে থাকার ক্ষমতাও কিছুটা কমে আসে। ফলে এরা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ প্রজাতির বিলুপ্তিতে পরিবেশীয় চাপ খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে জীববৈচিত্র্যের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়গুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এর চারপাশের জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং অগ্ন্যুৎপাতের ফলে জীববৈচিত্র্যের ধ্বংসের অনেক উদাহরণ আছে পৃথিবীতে। পাহাড়, পর্বত বা সমুদ্র গর্ভে এই ঘটনা প্রায়ই ঘটে। ভূমিকম্প। বড় ধরনের ভূমিকম্পের ফলে ভূমিকম্প এলাকায় জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হয়। এতে ইকোসিস্টেম ভেঙে পড়ে এবং জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। এরপরে দাবানল। গ্রীষ্মপ্রধান অঞ্চলের বনাঞ্চলে প্রায় দাবানলের ঘটনা ঘটে। তোমরা দেখো যে পৃথিবীতে প্রতি বছরই কোথাও না কোথাও দাবানল হয়। প্রচণ্ড গরমে দাবানল সৃষ্টি এবং মাইলের পর মাইল বন উজাড় হয়ে যায় দাবানলে। অনেক প্রাণী উদ্ভিদেরও বিলুপ্তি ঘটে, ধ্বংস হয়ে যায়। তো এর ফলেও জীববৈচিত্র্য পর্যাপ্ত হারে ক্ষতি হয়। দাবানলের ফলে উদ্ভিদের চারা ও প্রাণীর ক্ষতি হয়। এর ফলে ছোট পপুলেশন এবং দুর্লভ উদ্ভিদের বিলুপ্তির সম্ভাবনা ঘটে। যেমন তোমরা দেখো যে ইন্দোনেশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এ ধরনের বিপর্যয়ে অনেক জীববৈচিত্র্য বিলুপ্ত হয়েছে। এরপর হিমবাহ হলো পুরু স্তরের বরফের প্রবাহের ফলে জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। ভূমিধস। বড় ধরনের ভূমিধস এবং নদী ভাঙ্গন, যেটা আমাদের দেশেও হয়, নদী ভাঙ্গনের ফলে প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। এছাড়াও আছে কলোনিকরণের ক্ষমতা। যেমন কোনো প্রজাতি নতুন স্থানে গমন বা বংশবৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করা হলো কলোনিকরণ, অর্থাৎ নতুন একটি বসতি সৃষ্টিকেই বলা হয় কলোনিকরণ। তো সাধারণত দেখা যায় যে দুর্লভ প্রজাতিগুলোর কলোনিকরণের ক্ষমতা কম, তাই এদের বিলুপ্তি
তাড়াতাড়ি হয়। এছাড়া ছোট পপুলেশনেও সহজে ক্ষতির সম্মুখীন হতে পারে। এরপরে বিশ্বব্যাপী জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন। বর্তমানে আমরা জানি পরিবেশ দূষণের ফলে বিশ্বজুড়ে আবহাওয়া এবং জলবায়ু, যেমন আগাম বর্ষা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের বৃদ্ধি পাওয়া, বায়ুমণ্ডলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এখন বর্তমানে খুব আলোচিত যে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রতিক্রিয়া, উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এগুলির সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীদের মতে এই অবস্থা থাকলে আগামীতে জীববৈচিত্র্য ধ্বংসের মূল উপাদান হবে এই জলবায়ু পরিবর্তন। তো আশঙ্কা করা হচ্ছে বর্তমান পরিবেশে যে হারে দূষিত হচ্ছে তা নিয়ন্ত্রণে রাখা না গেলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বর্তমান শতাব্দীতে বিশ্বজুড়ে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সে সাথে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে 1 থেকে 2 মিটার। এভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই 80 প্রজাতির জীব সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে। দক্ষিণ এশিয়ার বহু দেশ সমুদ্রে তলিয়ে গেলে পর্যাপ্ত জীবপ্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। এখানে ছবিতে আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরি অগ্নিপাত, সুনামি, দাবানল, ভূমিকম্প, এগুলোর ছবি দেখলাম। এর ফলে অনেক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এটা প্রাকৃতিকভাবেই হয়, ভূপ্রকৃতি পরিবর্তিত হয় এবং অনেক জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হয়। আর এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রতিক্রিয়া, এর ফলে যেই পরিবর্তনগুলি এবং এই কারণে প্রজাতির বিলুপ্ত, জীববৈচিত্র্য বিলুপ্তির সম্ভাবনা থাকে। এবং সেই ছবিতে এখানে আছে, এগুলা মেরু অঞ্চলের ছবি। এখানে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে বরফ গলে যাওয়ার কারণে, এবং পৃথিবীতে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। এবং এর ফলস্বরূপ ওই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো দেখা যাচ্ছে। এরপরে মানুষ কর্তৃক সৃষ্টি কারণ। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হলো প্রাকৃতিকভাবে কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আরেকটা হচ্ছে মানুষের কার্যকলাপে কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস হবে। বর্তমানে মানুষের বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে জীববৈচিত্র্য দ্রুত হারে হ্রাস পাচ্ছে। এবং এই কারণগুলোর মধ্যে প্রধানত হচ্ছে বাসস্থান ধ্বংস। আমাদের জীবন এবং জীবিকার জন্য আমরা সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। দেখা গেছে যে ইতিমধ্যেই ট্রপিক্যাল রেইন ফরেস্টের শতকরা 40% ধ্বংস হয়ে গেছে এবং বাকি অংশ প্রতি মিনিটে 50 একর করে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ, উন্নয়নের লক্ষ্যে জলাভূমির মাটি ভরাট করে জলজ উদ্ভিদদের বাসস্থান ধ্বংস করা হচ্ছে এবং বাসস্থান ধ্বংসের ফলে জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাত্রাতিরিক্ত চারণভূমির স্বল্পতার কারণে চারণভূমিতে এমন একটি গ্রহণযোগ্য মাত্রার চাইতেও বেশি মাত্রায় পশু চারণ করা হচ্ছে। এর ফলে ওই এলাকার জীববৈচিত্র্যের স্বাভাবিক বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং একই সাথে পশুর খুরের আঘাতে বহু প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে। বেশি পশু চারণের ফলে চারণভূমিগুলির ক্রমান্বয়ে মরুকরণের দিকে চলে যাচ্ছে এবং বেশি ধরে হাতি, যেমন আমাদের দেশে দেখা যায় যে বেশি করে হাতি চারণের ফলে টেকনাফ এলাকার বনভূমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বল্পতার কারণে ভূমিক্ষয় বেশি হয়, ফলে প্রজাতির বিলুপ্তির হার আরও বেড়ে যায়। পলিনেটর ধ্বংস। পলিনেটর মানে যারা পরাগায়নে সাহায্য করে, এবং আমরা জানি পরাগায়নের মাধ্যমেই উদ্ভিদের বংশ বিস্তার করে। মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পরাগবাহী বহু কীটপতঙ্গ, পাখি ধ্বংস হয়ে গেছে। ফলে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন প্রায় বন্ধ হয়ে গেছে এবং পরিণামে নতুন গাছ সৃষ্টি সীমিত পরিমাণে অথবা বন্ধই হয়ে গেছে। এভাবে কোনো কোনো প্রজাতির বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন প্রজাতির প্রবর্তন। প্রয়োজনে মানুষ কোনো প্রজাতি নতুন জায়গায় প্রবর্তন করে থাকে। নতুন প্রজাতি মানুষ নিজের প্রয়োজনে সেখানে প্রবর্তন করে। এই নতুন প্রজাতির সাথে অনেক সময় বিভিন্ন ধরনের নতুন রোগবালাই চলে আসে, যা স্থানীয় জীবগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং কখনো কখনো ধ্বংস করে দেয়। যেমন সাগর দ্বীপগুলিতে এর প্রভাব বেশি দেখা যায়। নতুন প্রবর্তিত উদ্ভিদ বা প্রাণী প্রজাতির কারণে
তাদের স্থানীয় অনেক উদ্ভিদ বা প্রাণী প্রজাতি ধ্বংসের মুখে পতিত হয়েছে। যেরকম আমাদের দেশে বর্তমানে বেশ আলোচিত আকাশমণি উদ্ভিদ এবং ইউক্যালিপটাস উদ্ভিদ নিয়েও তোমরা জানো যে খুব আলোচনা হচ্ছে। এই নতুন প্রজাতি প্রবর্তনের ফলে এটি হয়তো আমাদের দেশের পক্ষে ততটা উপযোগী না। তো এরকম নতুন প্রজাতি প্রবর্তনের সাথে সাথে একই সাথে নতুন প্রজাতি প্রবর্তন করলে এর সাথে সাথে কিছু অসুখও চলে আসে, রোগবালাইও চলে আসে, যেটা স্থানীয় জীব সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণ। এরপর অতিরিক্ত হারে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ। বর্তমানে আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে উচ্চ ফলনশীল ফসলের আবাদ করা হচ্ছে এবং এই উচ্চ ফলনশীল উদ্ভিদের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক, হার্বিসাইড এগুলো খুব বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছে। অজ্ঞতার কারণে বা অনেক সময় ইচ্ছাকৃতভাবেই এগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয় এবং কীটনাশক প্রয়োগের ফলে ক্ষতিকারক কীটপতঙ্গের সাথে সাথে উপকারী কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায়। কৃষি খামারে রাসায়নিক সার, কীটনাশক, ছত্রাকনাশক, হার্বনাশক বা আগাছানাশক এগুলো দিলে এগুলো সেই যখন পানির সাথে বাহিত হয়ে জলাশয়ে গিয়ে পড়ে এবং একইভাবে পানি দূষণ হয়। তো এই ধরনের রাসায়নিক সার, কীটনাশক এগুলো প্রয়োগের ফলে একদিকে মাটি দূষণ হয়, মাটির উর্বরতা কমে যায়, ক্ষতিকর পোকামাকড়ের সাথে সাথে উপকারী পোকামাকড়ও মারা যায়। আবার এই রাসায়নিক পদার্থগুলি যখন নাকি পানিতে গিয়ে পড়ে তখন সেখানকার পানির পরিবেশ দূষিত হয়, পানিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর জন্য ক্ষতি, অনেক জলজ প্রাণীর জন্য সেটা ক্ষতিকারক। এরপর আছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ হলো বিগত দশকে কীটনাশক এবং ইঁদুরনাশক ওষুধ ব্যবহার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ন প্যাঁচার সংখ্যা 10% কমে গেছে। বায়ু দূষণ এবং পানি দূষণের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশেই জীব প্রজাতির উল্লেখযোগ্য সংখ্যা বিপন্ন। যেমন পোল্যান্ডে প্রায় 43 প্রজাতির পাখি বিলুপ্ত প্রায় বায়ু দূষণ এবং পানি দূষণের জন্য। পরিবেশ দূষণের কারণে সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশের উপর দিয়ে অ্যাসিড বয়ে যাওয়া অ্যাসিড বৃষ্টি যেমন বিভিন্ন ক্ষতি করছে শস্য ক্ষেতে এবং উদ্ভিদ রাশির বিভিন্ন ক্ষতি হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে, তেমনি স্ক্যান্ডিনেভিয়ান এবং উত্তর আমেরিকার বহু হ্রদ এবং পুকুর থেকে মাছ কমে গেছে এবং সমগ্র ইউরোপ জুড়ে বনভূমি উজাড় হচ্ছে। ক্রেফিশ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আগাছানাশক ব্যবহারের ফলে 1985-86 সালে স্পেনে প্রায় 30,000 পাখি মারা যায়। পৃথিবীর বিভিন্ন নদী বা সাগরে জাহাজ থেকে বা জলযান থেকে যে তেল দূষণ হয়, প্রায় সকল দেশের সমুদ্র উপকূল আজ জীবশূন্য হয়ে যাচ্ছে। এখানে মানুষ কর্তৃক সৃষ্ট কয়েকটি জীববৈচিত্র্যের কারণ, যেমন এখানে বায়ু দূষণ হচ্ছে, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এখানে মানুষ তার নিজের প্রয়োজনে আবাসস্থলের জন্য বা যে কোনো প্রয়োজনে সে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। এখানে পানি দূষণ হচ্ছে, কলকারখানা থেকে দূষিত পদার্থগুলো পানিতে গিয়ে পড়ছে, এর ফলে পানি দূষণ এবং এই পানিতে বসবাসকারী যেই জীববৈচিত্র্য তারা হুমকির সম্মুখীন। এবং এই শেষের ছবিটি, এখানে রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়া হচ্ছে, এর ফলে মাটির উর্বরতা কমে যাবে, অনেক উপকারী পোকামাকড়ও মারা যাবে এবং এগুলো যখন পানিতে গিয়ে মিশবে তখন সেই পানিও দূষিত হবে এবং তখন সেই পানির জলজ ইকোসিস্টেমও এটি ক্ষতিকর প্রভাব পড়বে। আজকের ক্লাসে আমরা দেখলাম বায়োডাইভার্সিটি কাকে বলে এবং এই বায়োডাইভার্সিটি সংরক্ষণের পদ্ধতিগুলি আমরা পরবর্তীতে দেখব। তো আজকে বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি কত ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের প্রকারভেদ, আর বায়োডাইভার্সিটি বিলুপ্তির কারণ, এবং বিলুপ্তির কারণ হচ্ছে দুই ধরনের, একটি প্রাকৃতিক কারণ, একটি মানুষের সৃষ্ট কারণ। দুই কারণে এখন বায়োডাইভার্সিটি হুমকির সম্মুখীন, এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।